দেখো, আজকে আমি তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারত ও বহির্বিশ্ব। ঠিক আছে, তো এর আগে আর একটা কথা বলি যে গত দিনের ক্লাসে আমি তোমাদের পালো সেন যুগে শিল্প স্থাপত্য পড়িয়েছিলাম, তাই তো? আরও অনেক কিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছিল। তো এখানেতে আর একটা বিষয় বলে দিই যে সেন যুগের যেটা সাহিত্য চর্চা, তো সেন যুগের সে সাহিত্য চর্চা সম্পর্কে একটু বলে দিই। ঠিক আছে, দেখো সাহিত্য সম্পর্কে যে সেন যুগ যখন তোমরা পড়েছো সেখানে দেখেছো যে বল্লাল সেনের সম্পর্কে জেনেছো, লক্ষণ সেনের সম্পর্কে জেনেছো, তাই তো? তো সেই বল্লাল সেন রচিত বিখ্যাত যে দুটো গ্রন্থ সেগুলো একটু মনে রাখবে। একটা হচ্ছে দান সাগর আর একটা হলো অদ্ভুত সাগর। কী কী নাম বললাম? দান সাগর আর অদ্ভুত সাগর। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে, কারণ এগুলো হচ্ছে তোমার সেন যুগের রচিত সাহিত্য। ঠিক আছে, তাহলে কি বললাম? বল্লাল সেনের দান সাগর আর অদ্ভুত সাগর, তাই তো? বল্লাল সেনের রচিত গ্রন্থ দান সাগর আর হচ্ছে অদ্ভুত সাগর। অদ্ভুত সাগর, ঠিক আছে, একটু মনে রাখবে। তাছাড়াও দেখবে তোমার আরও অনেক গ্রন্থ বল্লাল সেন রচনা করেছিলেন এই সেন যুগে, যেমন হচ্ছে আচার সাগর, প্রতিষ্ঠা সাগর, সেগুলো হচ্ছে বল্লাল সেনের রচিত গ্রন্থ। ঠিক আছে, আর মনে রাখবে তাছাড়াও লক্ষণ সেন এবং কেশব সেন এরাও সেন যুগের বিখ্যাত সুকবি ছিলেন। কি নাম বললাম? লক্ষণ সেন। লক্ষণ সেন আর একজন হচ্ছে কেশব সেন। ঠিক আছে, কেশব সেন। কেশব সেন, তো এনারাও ছিলেন এই সেন যুগের বিখ্যাত সুকবি। ঠিক আছে, দেখো মনে রাখবে এই যে বললাম লক্ষণ সেন, তো এই লক্ষণ সেনের সময়ে দেখবে একজন সভাসদ ছিলেন যার নাম হচ্ছে হলায়ুধ। ঠিক আছে, মনে রাখবে। কি নাম বললাম? এর সভাসদ যে ছিলেন তার নাম হচ্ছে হলায়ুধ। ঠিক আছে, তো এই হলায়ুধ তিনি ব্রাহ্মণ সর্বস্ত, তারপরে হচ্ছে মীমাংসা সর্বস্ত, তারপরে পণ্ডিত সর্বস্ত, এরকম বহু গ্রন্থ তিনি লিখেছিলেন। বুঝতে পেরেছ? আর দেখবে এই লক্ষণ সেনের যে সভাকবি ছিলেন, হ্যাঁ, তো এদের মধ্যে একজন বিখ্যাত ছিলেন জয়দেব। কি নাম বললাম? জয়দেব। তো সেই জয়দেবের লেখা একটা বিখ্যাত গ্রন্থ আছে, সেই গ্রন্থটার নাম হচ্ছে গীত গোবিন্দ। মনে রাখবে জয়দেবের লেখা, জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন। হ্যাঁ, লক্ষণ সেনের কে বললাম? সভাকবি, নাম বললাম জয়দেব। ঠিক আছে, এর লেখা গ্রন্থটা হচ্ছে বিখ্যাত, যেটার নাম হচ্ছে কি বলতো? গীত গোবিন্দ। এটা ভালো করে মনে রাখবে। বুঝতে পেরেছ? এই গীত গোবিন্দ গ্রন্থটির রচয়িতা হলেন জয়দেব, আর এই জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। ঠিক আছে, তাছাড়াও আছে দেখবে ধৈ। ধৈর লেখা গ্রন্থের নাম হচ্ছে কবন্ধু। এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ধৈর লেখা গ্রন্থের নাম কি? কবন্ধু। আর উমাপতি ধর ছিলেন যিনি, তার লেখা গ্রন্থের নাম হচ্ছে চন্দ্রচূড় চরিত। ঠিক আছে, তো এগুলো সবই হচ্ছে সেন যুগের উল্লেখযোগ্য গ্রন্থ। আর যে গ্রন্থগুলোর নাম বললাম এগুলো ভালো করে মনে রাখবে। বুঝতে পারলে? যেমন দেখো, আমি প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি, বল্লাল সেনের রচিত দুটো গ্রন্থ যেমন অদ্ভুত সাগর, দান সাগর, তাছাড়াও ছিল আচার সাগর, প্রতিষ্ঠা সাগর। ঠিক আছে, আর কি বললাম যে লক্ষণ সেনের যে সভাসদ ছিল তার নাম হচ্ছে হলায়ুধ, তার লেখা গ্রন্থগুলো যেমন ব্রাহ্মণ সর্বস্ত, মীমাংসা সর্বস্ত, পণ্ডিত সর্বস্ত। ঠিক আছে, আর জয়দেব যিনি ছিলেন লক্ষণ সেনের সভাকবি, তার লেখা গ্রন্থের নাম হচ্ছে গীত গোবিন্দ। ঠিক আছে, গীত গোবিন্দ, গীত গোবিন্দম বললে বেশি ভালো। ঠিক আছে, গীত গোবিন্দ বললে হবে। আর কি? আর হচ্ছে ধৈ। ধৈর লেখা গ্রন্থের নাম হলো কবন্ধু। আর উমাপতি ধর এর লেখা গ্রন্থের নাম হচ্ছে চন্দ্রচূড় চরিত। ঠিক আছে, তো এগুলো সবই হচ্ছে সেন যুগের উল্লেখযোগ্য গ্রন্থ। তাছাড়াও দেখবে এই সময়ে স্মৃতিশাস্ত্র রচয়িতা ভবদেব পট্ট, তিনি রচনা করেছিলেন তৈতাতীতম তিলক। তৈতাতীতম তিলক।
এটা হচ্ছে স্মৃতিশাস্ত্র বিষয়ক গ্রন্থ। কার? ভবদেব পট্ট। ঠিক আছে, ভবদেব পট্ট তিনি রচনা করেছিলেন। তৈতাতীতম তিলক, মনে রাখবে। আর দেখবে এই সেন যুগের একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন যার নাম হচ্ছে জিমুত বাহন। ঠিক আছে, তো তিনি রচনা করেছিলেন কি? দায়ভাগ আর ব্যবহার মাতৃকা নামক গ্রন্থ। কি কি বললাম? দায়ভাগ আর ব্যবহার মাতৃকা নামক যে গ্রন্থ, সেগুলো রচনা করেছিলেন কে? জিমুত বাহন। ঠিক আছে, ইনি ছিলেন সেন যুগের একজন বিখ্যাত পণ্ডিত। বুঝতে পেরেছ? এগুলো ভালো করে পড়বে। আর আছে দেখবে এই লক্ষণ সেনের প্রধান যিনি পরামর্শদাতা ছিলেন, কি বললাম? লক্ষণ সেনের যিনি প্রধান পরামর্শদাতা ছিলেন তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন শ্রীধর দাস। ঠিক আছে, কি নাম বললাম? শ্রীধর দাস। এটা একটু মনে রাখবে। লক্ষণ সেনের যিনি প্রধান পরামর্শদাতা ছিলেন, লক্ষণ সেনের প্রধান পরামর্শদাতা, ঠিক আছে, তিনি হচ্ছেন কে? শ্রীধর দাস। শ্রীধর দাস। ঠিক আছে, তো এই শ্রীধর দাস তিনি সদুক্তি কর্ণামিত নামক গ্রন্থটি সংকলন করেছিলেন। আর সময়টা হচ্ছে 1206 খ্রিস্টাব্দ। এটা একটু ভালো করে মনে রাখবেন। বুঝতে পেরেছ? আর এই গ্রন্থটিতে প্রায় 485 জন লেখকের 2370টি রচনা স্থান পেয়েছে। এটা একটু মনে রেখো। বুঝতে পারলেন কি বললাম? তাহলে এখানে যেগুলো বললাম এগুলো একটু ভালো করে পড়বে, কেমন? তাহলে এগুলো একটু ভালো করে দেখবে। ঠিক আছে, আমি কি কি বললাম বলো তো? দেখো, এই সেন যুগে এই যে বল্লাল সেন, লক্ষণ সেন, এদের সময়ে যেসব সভাসদ ছিলেন, যারা সুকবি ছিলেন, যারা পণ্ডিত ছিলেন, যারা লেখক ছিলেন, ঠিক আছে, তারা কি কি গ্রন্থ রচনা করেছেন সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করলাম, তাই তো? তো এটা হচ্ছে সেন যুগের সাহিত্য চর্চা। তো এটা একটু ভালো করে দেখো এবং পড়বে। বুঝতে পেরেছ? আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলবে। ঠিক আছে, তো এই গ্রন্থগুলো তোমার রচয়িতা কারা এবং তোমার এদের নামগুলো একটু ভালো করে মনে রাখতে হবে, তারা কে ছিলেন। ঠিক আছে, যেমন জয়দেব কে ছিলেন, জয়দেবের লেখা গ্রন্থের নাম। ঠিক আছে, কবন্ধু গ্রন্থটি কার রচনা, বা ধোয়ী কে ছিলেন, বা উমাপতি ধরের লেখা গ্রন্থের নাম কি, এরকমভাবে কোশ্চেন হবে। বোঝা গেছে? তো এটা একটু ভালো করে দেখবে। এরপরে দেখো, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি না, ভারত আর বহির্বিশ্ব, তাই তো? দেখো, এদেবে ভারত ও বহির্বিশ্ব যেটা আছে সেইখানে সময়টা হচ্ছে খ্রিস্টীয় 7ম থেকে দ্বাদশ শতক। ঠিক আছে, তো এই খ্রিস্টীয় 7ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ভারতবর্ষে কি হয়েছিল না, বহু বিচিত্র সংস্কৃতির লেনদেন চলত। ঠিক আছে, এবং দেখবে যার ফলে সেখানে সংঘাত, মানে দ্বন্দ্বের সৃষ্টি হয়, সংঘাত দেখা দেয়। আবার ভারতীয় সংস্কৃতির বহু নমুনাও এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়, তারপর তিব্বত, চীন, তো সেই সমস্ত অঞ্চলেও পাওয়া যায়। তবে বোঝা যায় যে নানা রকম যে সংস্কৃতি, তো সেই সংস্কৃতির মেলামেশায় ভারতে বৈচিত্র্যময় জীবনযাপন গড়ে উঠেছিল। আর সেই জীবনযাপন স্থির ছিল না, প্রয়োজনে নিজেকে বদল করেছিল। বুঝতে পেরেছ? ফলে দেখবে আজও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নানান বৈচিত্র্যময় স্থানীয় মানুষদেরকে আমরা দেখতে পাই। আর এই বৈচিত্র্যগুলি ভালোভাবে বুঝে যে সেইগুলি টিকে রাখা আমাদের দায়িত্বের মধ্যেই
পরে। বুঝতে পেরেছ? দেখো, যেমন হচ্ছে ইসলামীয় যে সংস্কৃতি, তো সেই ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে কী হয়েছিল, ভারতের যে জ্ঞান চর্চা, সেটা জ্ঞান চর্চার আরও বেশি বৃদ্ধি পেয়েছিল, তাই তো? অনেক বেশি, মানে দুটো সংস্কৃতি মেলামেশা হয়েছিল। যেমন আমাদের ভারতে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার, আমরা জানি যে হিন্দুস্তান যে সংস্কৃতি, তাই তো? তো সেইটার সঙ্গে তোমার ইসলামের সংস্কৃতি দুটো একসঙ্গে মিশে গেছিলো, তাই তো? তাহলে এই দুই সংস্কৃতির মেলামেশার ছাপ পড়েছিল ভারতীয় সমাজে, যেটাকে আমরা বলে থাকি ইন্দো ইসলামিক শিল্পরীতি। বুঝতে পেরেছো? আমাদের ভারতে যে তোমার হিন্দু, অর্থাৎ হিন্দু যে সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতিটার সঙ্গে ইসলামীয় সংস্কৃতি মিশে গেছিলো। তো এই দুই সংস্কৃতির মেলামেশার ফলে যে সংস্কৃতিটা গড়ে উঠছিল সেটাকে আমরা বলে থাকি ইন্দো ইসলামিক শিল্পরীতি। ঠিক আছে? তো এর ছাপ আমরাও দেখতে পেয়েছিলাম, আর যার ফলে ভারতের যে সমাজ, সংস্কৃতি এবং রাষ্ট্রীয় ব্যবস্থা, সেটা অনেক বেশি উন্নতি লাভ করেছিল। এখানেতেই এর ছাপ দেখা গিয়েছিল, তাই তো? তো এবার ভাষা, পোশাক পরিচ্ছদ বলো, খাদ্য, সঙ্গীত, চিত্রকলা থেকে মানে প্রশাসনিক ধ্যান ধারণা সব ধীরে ধীরে যার ফলে কী হয়েছিল, বদলাতে থাকে, চেঞ্জ হতে থাকে। দেখো, এই যে বোঝাপড়া, এটা একমুখী ছিল না, মানে উভয়কে কী করেছিল, প্রভাবিত করেছিল। ঠিক আছে? তবে কখনো কখনো সংঘাতও বেঁধেছিল, তবে অনেক দিনের মেলামেশাই তারপরে আস্তে আস্তে সেটা আবার কী হয়, মিশে যায় দুটো ধারায়। ঠিক আছে? তো এটা একটু পড়ে নেবে, তো এটা একটু মনে রাখবে এখানে যে ইন্দো ইসলামিক শিল্পরীতিটা কী। ঠিক আছে? আর এইখানেতে দেখো, এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ভারতীয় যে সভ্যতা, সেই সভ্যতার প্রসারে অতীশ দীপঙ্করের কী ভূমিকা ছিল বা কী অবদান ছিল, এটা আমরা জানবো। ঠিক আছে? দেখো, অতীশ দীপঙ্কর তিনি এই দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতীয় সভ্যতা আর সংস্কৃতির প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। ঠিক আছে? তো কী কী করেছিলেন সেগুলো আমরা জানব। তো প্রথমে যেটা আমরা বলতে পারি যে মহাযান যে ধর্মমত, বৌদ্ধ ধর্ম যেটা, তো সেই মহাযান বৌদ্ধ ধর্ম, তোমরা জানো যে বৌদ্ধ ধর্মের দুটো ভাগ ছিল, তাই তো? মহাযান আর একটা হচ্ছে হীনযান, তাই তো? তো মহাযান বৌদ্ধ ধর্মের প্রচার, সেক্ষেত্রে তিনি কি করেছিলেন দেখো, তো তিনি নানান দেশে এই মহাযান ধর্মমত প্রচার করেন। ঠিক আছে? তো প্রথমে তিনি ব্রহ্মদেশে যান, তারপরে যান সুবর্ণ যে দ্বীপ, সেই দ্বীপে। তাহলে কি বললাম যে প্রথমে তাহলে মহাযান যে বৌদ্ধ ধর্মমত, তো সেটার প্রচারের ক্ষেত্রে অতীশ দীপঙ্কর কী করেছিলেন না, প্রথমেই তিনি ব্রহ্মদেশ গিয়েছিলেন, তারপর সুবর্ণদ্বীপ যেটা, সেখানে যান, তাই তো? তারপর আমরা দেখেছি যে সেখানে তিনি বেশ কিছুদিন কাটান, তারপর সেখানে মহাযান ধর্মমত প্রচারের জন্য তারপর তিনি কী করলেন না, সেখান থেকে তিনি সিংহলে যান। তারপরে দেখবে একাদশ শতকে তিব্বতের যে রাজা, তো সেই রাজা যার নাম হচ্ছে জ্ঞানপথ, তো তার অনুরোধে তিনি সেই তিব্বতে কি করেছিলেন না, 13 বছর ধরে সেখানে মহাযান ধর্মমতের প্রচার চালিয়েছিলেন। এখানে একটা কথা বলি যে তাহলে আমি প্রথমে কি বললাম যে এই অতীশ দীপঙ্কর তিনি প্রথমেই ব্রহ্মদেশ গিয়েছিলেন, তারপরে সেখান থেকে সুবর্ণ যে দ্বীপ সেখানে গিয়েছিলেন, সেখান থেকে সিংহল, তারপর সিংহল যাওয়ার পর তারপরে সে তিব্বতে গিয়েছিল, তাই তো? তো সেই তিব্বতের রাজার অনুরোধে তিনি সেখানে কী করেছিলেন, তিব্বতে
তিনি দীর্ঘ 13 বছর ধরে সেই মহাযান ধর্মমতের প্রচার চালিয়েছিলেন সেখানে, তাই তো? তো সময়টা মনে রাখবে, সেটা হচ্ছে 1040 খ্রিস্টাব্দ। সেই সময়ে তো তার প্রচেষ্টায় সেই জন্য দেখবে তীব্রতে বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা, বিশেষত এখানে মহাযান ধর্মের কথা বলবে, যেহেতু মহাযান ধর্মমত প্রচারের জন্যই তোমার অতীশ দীপঙ্কর এখানে গিয়েছিলেন, ঠিক আছে? তো সেই জন্য দেখবে এই অতীশ দীপঙ্করের প্রচেষ্টায় তীব্রতে এই বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা ক্রমশ কী হয়েছিল, বৃদ্ধি পেয়েছিল, ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? তারপরে তিনি কি করেছিলেন দেখো, তারপরে দেখবে বৌদ্ধ ধর্মের যে গ্রন্থ, তার মানে বৌদ্ধ গ্রন্থ তিনি রচনা করেছিলেন। তার মানে তীব্রতে থাকাকালীন এই অতীশ দীপঙ্কর প্রায় 200টি বৌদ্ধ গ্রন্থ রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটা নাম আমি বলছি, যেমন বোধিপথ প্রদীপ, তারপর হচ্ছে পিণ্ডার্থী প্রদীপ, এগুলো সবই হলো এই তোমার অতীশ দীপঙ্করের উল্লেখযোগ্য গ্রন্থ, যেগুলো হচ্ছে বৌদ্ধ গ্রন্থ, ঠিক আছে? প্রায় 200টা তিনি রচনা করেছিলেন এই তীব্রতে থাকাকালীন, ঠিক আছে? তারপরে দেখবে এই অতীশ দীপঙ্কর বেশ কয়েকটা অনুবাদ গ্রন্থ রচনা করেছিলেন। তো তার প্রচেষ্টায় বহু সংস্কৃত ও পালি গ্রন্থ, যেগুলো তীব্রতী ভাষায় অনুবাদ করা হয়েছিল। তারপরে দেখবে তিনি ভারতীয় যে বর্ণমালা, সেই বর্ণমালারও তিনি প্রবর্তন করেছিলেন। এই অতীশ দীপঙ্কর এই তীব্রতে তিনি কি করেছিলেন, ভারতীয় বর্ণমালার প্রবর্তন করেন। এর ফলে ভারতীয় যে সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, ধর্ম, তো সেই সম্পর্কে তীব্রবাসী কী হয়েছিল, জ্ঞান বৃদ্ধি পেয়েছিল, জ্ঞান বৃদ্ধির যে পথ সেটা উন্মুক্ত হয়ে গেছিল, তাই তো? তার মানে ভারতীয় বর্ণমালার প্রবর্তন করার ফলে এই ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, ধর্ম সম্পর্কে তিব্বতবাসীরা জ্ঞান লাভ করতে পেরেছিল। তারপরে আরেকটা কথা বলি, দেখবে বৌদ্ধ সম্প্রদায় প্রতিষ্ঠা, মানে বৌদ্ধ বলতে পারি সম্প্রদায় প্রতিষ্ঠা। এই অতীশ দীপঙ্কর তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের পাশাপাশি তিনি আর একটা বৌদ্ধ সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন, যেটার নাম হচ্ছে গেলুক। মনে রাখবে, গেলুক নামে এক বৌদ্ধ সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। তো তার প্রচেষ্টায় তিব্বত, তারপরে হচ্ছে কোরিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় একাধিক দেশে এই বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটে। তাহলে দেখো, এই বহির্বিশ্বে ভারতীয় এই যে সভ্যতা, সংস্কৃতি, তার বিস্তারে যেসব ব্যক্তি, ঠিক আছে, এককভাবে প্রচেষ্টা চালিয়েছিলেন, তো তাদের মধ্যে অতীশ দীপঙ্কর ছিলেন সর্বাধিক উল্লেখযোগ্য, এটা আমরা বলতে পারি, ঠিক আছে? 1053 খ্রিস্টাব্দে 73 বছর বয়সে তিব্বতের লাসার কাছে একটা জায়গা আছে, যেটার নাম হচ্ছে নোথাং, সেইখানেতে তার মৃত্যু ঘটে। তো যাই হোক, এই আজও দেখবে এই তিব্বতীয় যে লামা এবং সাধারণ মানুষ, তাদের কাছে এবং কোরিয়া, এই সমস্ত দেশের মানুষের কাছে অতীশ দীপঙ্কর আজও দ্বিতীয় বুদ্ধ রূপে পূজিত হয়। বুঝতে পেরেছ? এটা মনে রাখবে, দ্বিতীয় বুদ্ধ রূপে যাকে অভিহিত করা হয়েছিল তিনি হচ্ছেন অতীশ দীপঙ্কর, ঠিক আছে? আর একটা কথা এখানে বলি, এটা মনে রাখবে যে অতীশ দীপঙ্করের প্রকৃত নাম হচ্ছে চন্দ্রগর্ভ, ঠিক আছে? অতীশ দীপঙ্করের প্রকৃত নাম হলো চন্দ্রগর্ভ। তার পিতা ছিলেন কল্যাণশ্রী আর মাতা ছিলেন প্রভাবতী। এই চন্দ্রগর্ভ অর্থাৎ অতীশ দীপঙ্কর, তিনি দেখবে প্রথম জীবনে দেবী শক্তি ভক্ত ছিল, ঠিক আছে? তো পরে তারপরে তিনি বৌদ্ধ ধর্মের অনুরাগী হয়ে উঠেছিলেন। আরও কিছু তথ্য এখানে বলি, একটু মনে রাখবে
যে উদন্তপুরী যে বিহার ছিল, তো সেই যেমনভাবে তোমরা তোমার বিক্রমশীল পড়েছো, নালন্দা পড়েছো, ঠিক আছে? তো সেরকম উদন্তপুরী যে বিহার ছিল, তো তার আচার্য যিনি ছিলেন তিনি হচ্ছেন শীলরক্ষিত, ঠিক আছে? তো সেই শীলরক্ষিতের প্রিয় শিষ্য হচ্ছে এই চন্দ্রগর্ভ বা অতীশ দীপঙ্কর, ঠিক আছে? তো বৌদ্ধ শাস্ত্রে মানে অসামান্য পাণ্ডিত্য অর্জনের জন্য এই শীলরক্ষিত তাকে, তার মানে চন্দ্রগর্ভকে দীপঙ্কর শ্রীজ্ঞান উপাধিতে ভূষিত করেন। তারপর দেবে তিব্বতের রাজার আমন্ত্রণে সেখানে গেলে তিনি সেখানে অতীশ দীপঙ্কর নামে পরিচিত হন। তাহলে এগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? যে কি বললাম, উদন্তপুরী যে বিহার সেখানে যে আচার্য ছিলেন তিনি হচ্ছেন শীলরক্ষিত, তো তার যে শিষ্য তার নাম হচ্ছে চন্দ্রগর্ভ, ঠিক আছে? তার মানে উর্ফে হচ্ছে তোমার অতীশ দীপঙ্কর, তাই তো? তো এই নামগুলো কী করে এলো সেইটা আমাদের একটু জেনে নিতে হবে, তাই না? তো সেই জন্য বলবে যে বৌদ্ধ শাস্ত্রে অসামান্য পাণ্ডিত্য অর্জন করেছিলেন, সেই জন্য তার স্বীকৃতি স্বরূপ শীলরক্ষিত তাকে দীপঙ্কর শ্রীজ্ঞান উপাধিতে ভূষিত করেছিলেন। আর তিব্বতের রাজা যখন তাকে আমন্ত্রণ করেছিলেন, তো সেইখানেতে গেলে এই তিব্বতের যে রাজা তিনি এই চন্দ্রগর্ভকে বা বলতে পারি দীপঙ্কর শ্রীজ্ঞান একে অতীশ দীপঙ্কর নামে অভিহিত করেন। তাহলে এগুলো একটু ভালো করে মনে রাখবে, ঠিক আছে? তো দেখো মোটামুটিভাবে আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, তাই তো? তো আমি যা পড়িয়েছি এগুলো ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে যে আমি কি বলতে চেয়েছি, ঠিক আছে? আর আজকে যেগুলো পড়ালাম এগুলো ভালো করে দেখো এবং পড়ো। আর যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।